70 বছরেরও বেশি সময় ধরে আমরা ভেবেছিলাম আমাদের সৌরজগতের মানচিত্র সম্পূর্ণ, একটি পরিচিত ও সুবিন্যস্ত সংগ্রহ, 9টি জগৎ একটিমাত্র নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। কিন্তু শীতল অন্ধকারের অতল গহ্বরে সবচেয়ে দূরের জানা গ্রহেরও কোটি কোটি কিলোমিটার দূরে এক ভূত লুকিয়েছিল। আলোর এক ক্ষুদ্র বিন্দু ধীরে প্রায় অজ্ঞাতসারে ভেসে চলেছিল জ্যোতির্বিজ্ঞানীদের ভুলে যাওয়া ফটোগ্রাফের পর ফটোগ্রাফে, বছরের পর বছর অলক্ষিত ও অজানা থেকে। এর আবিষ্কার শুধু আমাদের সূর্যকে ঘিরে ঘুরছে এমন গ্রহের তালিকায় 10ম নাম যোগ করেনি, এটি সৌরজগতেরই এক পরিচয় সংকট তৈরি করেছিল। জ্যোতির্বিজ্ঞানীদেরকে আমাদের সবচেয়ে মৌলিক একটি শব্দ নিয়ে তিক্ত দ্বন্দ্বে বাধ্য করেছিল এবং এর ফলে আমাদের সৌরজগতের মানচিত্রকে চিরতরের জন্য নতুন করে আঁকতে বাধ্য করেছিল। এটি সেই জগতের গল্প যে জগৎটি তার নামের যথার্থতায় বৈজ্ঞানিক সম্প্রদায়ে বিবাদের বীজ বপন করেছিল। আমি অ্যালেক্স ম্যাকলগ্যান এবং আপনি দেখছেন অ্যাস্ট্রাম। আজ আমার সাথে যোগ দিন, আমরা ভ্রমণ করব আমাদের সৌরজগতের বিশৃঙ্খল বাইরের প্রান্তে, এরিসের সাথে সাক্ষাৎ করতে, যে জগৎটি একটিমাত্র শব্দের অর্থ নিয়ে যুদ্ধ বাঁধিয়েছিল: গ্রহ। এরিসের গল্প শুরু হয়েছিল কোনো দূরবীক্ষণ যন্ত্রের সৌভাগ্যজনক দৃষ্টিপাত দিয়ে নয়, বরং সূর্যের সবচেয়ে দূরবর্তী বিষয়গুলির একটি বিপুল তালিকা তৈরির প্রয়াস দিয়ে। ক্যালিফোর্নিয়ার পালোমার মানদণ্ডে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল, মাইক ব্রাউন, চ্যাড ট্রুজিলো এবং ডেভিড র্যাবিনোভেটস, আমাদের সৌরজগতের বহিঃসীমার একটি পদ্ধতিগত জরিপে নেমেছিলেন, নেপচুনের বাইরে প্রদক্ষিণরত বস্তুর লক্ষণ খুঁজতে, যাদের ডাকা হয় ট্রান্স নেপচুনিয়ান বস্তু বা টিএনও। দলটি 1.2 মিটার স্যামুয়েল অস্কিন টেলিস্কোপ ব্যবহার করে আকাশের এক বিস্তৃত ক্ষেত্রের ছবি তুলছিল, সেগুলো স্বয়ংক্রিয় ছবি অনুসন্ধান সফটওয়্যারের মধ্যে দিয়ে চালিয়ে, যা সুনির্দিষ্ট গতিতে চলমান বস্তু চিহ্নিত করত। এবং তাদের অনুসন্ধান ইতিমধ্যেই ফলপ্রসূ প্রমাণিত হয়েছিল। কোয়াওয়ার, অর্কাস এবং সেডনার মতো নতুন আবিষ্কৃত জগৎগুলোর সাথে তারা ধীরে ধীরে এই অন্ধকার দূরবর্তী রাজ্যকে জনবসতিপূর্ণ করছিল। কিন্তু দলটি আশা করছিল আরও বড় কিছু খুঁজে পেতে। মাইক ব্রাউন পরবর্তীতে লিখেছেন, একটা 10ম গ্রহ থাকতেই হবে। প্লুটো যে সৌরজগতের কিনারায় একটা অনন্য গ্রাহিক উদ্ভট বস্তু হবে, সেই সম্ভাবনা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছিল। তিনি কিছু পুরানো তথ্য সমষ্টি পুনরায় পরীক্ষা করতে শুরু করলেন। তারপর মাসের পর মাস পুনরায় পরীক্ষার পর 2005 সালের 5ই জানুয়ারি ব্রাউন 2003 সালের 21শে অক্টোবর তোলা 3টি ছবির একটি সারিবদ্ধতায় ক্লিক করতে শুরু করলেন। আর সেখানে ছবিগুলোর মধ্যে ছিল আলোর একমাত্র ম্লিন বিন্দু, স্থির নক্ষত্রপটের বিরুদ্ধে হিমবাহের গতিতে চলমান। ব্রাউন তাৎক্ষণিকভাবে বুঝতে পারলেন এটি কিছু গুরুত্বপূর্ণ। এটি উজ্জ্বল, মানে এটি হয় বড় অথবা অত্যন্ত প্রতিফলনক্ষম, এবং এটি আগে পাওয়া যে কোনো কিছুর চেয়ে অনেক ধীরে চলছিল, মানে এটি ছিল অবিশ্বাস্যভাবে দূরের। তার প্রথম ভাবনাটি ছিল, আমি একটা গ্রহ পেয়েছি। দলটি এই বস্তুটিকে, যার অস্থায়ী নাম দেওয়া হয়েছিল 2003 UB313, ট্র্যাক করা শুরু করল, এর কক্ষপথ ও আকার নির্ণয় করতে। তারা আরও পর্যবেক্ষণ সম্পন্ন করার আগে তাদের আবিষ্কার গোপন রাখার পরিকল্পনা করেছিল, কিন্তু গ্রহবিজ্ঞানের প্রতিযোগিতামূলক জগৎ হস্তক্ষেপ করল। 2005 সালের 27শে জুলাই আরেকটি দল বিতর্কিতভাবে আরেকটি বড় টিএনও হাউমেয়ার আবিষ্কারের ঘোষণা দেয়, ব্রাউন দলের পাবলিক পর্যবেক্ষণ লগ অ্যাক্সেস করার পর। আবারও কাউকে আগে ঘোষণা দিতে না দিতে ব্রাউন দলকে প্রকাশ্যে আসতে বাধ্য হতে হলো। 29শে জুলাই তারা শুধু একটি নয়, বাইরের সৌরজগতের 2টি প্রধান বস্তুর আবিষ্কারের ঘোষণা দেয়, হাউমেয়া এবং এই নতুন বস্তুটি, যা শেষ পর্যন্ত এরিস নামে পরিচিত হবে। গোপনীয়তা ফাঁস হয়ে গেল এবং সৌরজগৎ আর আগের মতো থাকবে না। গ্রিক পুরাণে এরিস হল বিবাদের দেবী, এক দুর্বৃত্ত দেবতা, যিনি এক বিয়ের অনুষ্ঠানে অবহেলিত হলে দেবীদের মধ্যে সর্বসুন্দরীর জন্য লেখা একটি সোনালী আপেল ছুঁড়ে মারেন, একটি কলহের সূত্রপাত করেন, যা সরাসরি ট্রোজান যুদ্ধের দিকে নিয়ে যায়। 2005 সালে যে মহাজাগতিক বস্তুটি তার নাম বহন করবে, তার আবিষ্কার ছিল সেই সোনালী আপেলের আধুনিক সমতুল্য, জ্যোতির্বিজ্ঞানের হলঘরে ছোড়া। এটি গ্রহের সংজ্ঞা নিয়ে একটি বৈজ্ঞানিক যুদ্ধ বাঁধিয়েছিল। সমস্যাটি সহজ ছিল, তেমনি গভীর ছিল। প্রাথমিক অনুমান বলছিল এরিস প্লুটোর চেয়ে বড়, এবং পরবর্তীতে তার চাঁদের কক্ষপথের ওপর ভিত্তি করা হিসাব দেখালো এটি 27% বেশি ভারী। যদি প্লুটো গ্রহ হয়, তাহলে এরিস তার বেশি ভারী যমজ নিশ্চিতভাবেও গ্রহ হতে হবে।
আর যদি এরিস গ্রহ হয় তাহলে নতুন আবিষ্কৃত অন্যান্য বড় টিএনওগুলোর যেমন মাকে হাউমেয়া এবং সেডনার কি হবে, কোথায় রেখাপাত করা হবে? এই আবিষ্কার একটি অনিবার্য যৌক্তিক সংকট তৈরি করেছিল। মাইক ব্রাউন যেমন বলেছিলেন, আমাদের হয় নতুন গ্রহ যোগ করতে হবে, নয়তো একটি বিয়োগ করতে হবে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন IAU মহাজাগতিক নামকরণের জন্য দায়িত্বপ্রাপ্ত বৈশ্বিক সংস্থা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল। 2006 সালের অগাস্টে প্রাগে তার 26তম সাধারণ অধিবেশনে ইতিহাসে প্রথমবার গ্রহ কি এই প্রশ্নটি আনুষ্ঠানিক বিতর্ক ও ভোটের মুখোমুখি হয়েছিল। বিতর্কটি ছিল প্রাণবন্ত এবং এটি জ্যোতির্বিজ্ঞানী সম্প্রদায়ের মধ্যে একটি গভীর ফাটল উন্মোচন করেছিল। তাদের মূলত দুটি শিবিরে বিভক্ত করেছিল। এক পক্ষে ছিল তারা যারা একটি ভূপদার্থবিদ্যা সংক্রান্ত সংজ্ঞার পক্ষপাতী ছিলেন। তারা যুক্তি দিয়েছিলেন যে একটি গ্রহকে তার অন্তর্নিহিত বৈশিষ্ট্য দ্বারা সংজ্ঞায়িত করা উচিত। যদি কোনো বস্তু এতটাই ভারী হয় যে তার নিজস্ব মাধ্যাকর্ষণ তার উপাদানিক শক্তিকে অতিক্রম করে তাকে প্রায় গোলাকার আকৃতিতে টানতে পারে, হাইড্রোস্ট্যাটিক সাম্যাবস্থা নামে পরিচিত একটি অবস্থা, তাহলে তাকে গ্রহ বলা উচিত। এই সহজ সংজ্ঞার অধীনে প্লুটো, এরিস, বামন গ্রহ সেরেস এবং সম্ভবত আরও ডজন ডজন বস্তু গ্রহ হয়ে উঠত। অন্য পক্ষে ছিল তারা যারা পছন্দ করতেন গতিবিদ্যা সংক্রান্ত সংজ্ঞা। তারা যুক্তি দিয়েছিলেন যে একটি গ্রহের অস্তিত্ব শুধু তার ফিজিক্যাল অবস্থার সাথে নয়, বরং তার চারপাশের ওপর তার মাধ্যাকর্ষণীয় প্রভাবের সাথেও জড়িত। একটি সত্যিকারের গ্রহ, তারা দাবি করেছিলেন, অবশ্যই তার কক্ষপথ অঞ্চলের প্রধান মাধ্যাকর্ষণীয় খেলোয়াড় হতে হবে। চূড়ান্ত প্রস্তাবের ভাষায় এর অবশ্যই নিজের কক্ষপথের আশেপাশের এলাকা পরিষ্কার করতে হবে। ভোটদানের প্রক্রিয়াটি নিজেই বিতর্কে ভরা ছিল। চূড়ান্ত ভোট নেওয়া হয়েছিল 10 দিনের সম্মেলনের শেষ দিনে। তখন পর্যন্ত 2500 অংশগ্রহণকারীর বেশিরভাগই ইতিমধ্যেই বাড়ি চলে গিয়েছিলেন। মাত্র 424 জন জ্যোতির্বিজ্ঞানী তাদের ভোট দিতে উপস্থিত ছিলেন, যা বৈশ্বিক জ্যোতির্বিজ্ঞানী সম্প্রদায়ের একটি ক্ষুদ্রাংশ। ভোট গণনা করা হলে গতিবিদ্যা সংক্রান্ত সংজ্ঞা জয়লাভ করেছিল। IAU প্রস্তাব 5A পাশ করেছিল, যা আমাদের সৌরজগতে একটি গ্রহের জন্য 3 অংশ বিশিষ্ট সংজ্ঞা স্থাপন করেছিল। এর অবশ্যই সূর্যকে ঘিরে কক্ষপথে থাকতে হবে, হাইড্রোস্ট্যাটিক সাম্যাবস্থায় থাকতে হবে এবং তার আশেপাশের এলাকা পরিষ্কার করতে হবে। প্লুটো, নেপচুন এবং অন্যান্য বহু কাইপার বেল্ট বস্তুর সাথে তার কক্ষপথের স্থান ভাগ করে নেওয়ায় তৃতীয় মাপকাঠিতে ব্যর্থ হয়েছিল। একটি নতুন বিভাগ তৈরি করা হয়েছিল, বামন গ্রহ, সেই সব বস্তুর জন্য যারা প্রথম দুটি মাপকাঠি পূরণ করে কিন্তু তৃতীয়টি পূরণ করে না। গুরুত্বপূর্ণভাবে একটি অনুসারী প্রস্তাব নাকচ হয়েছিল, যা বামন গ্রহকে গ্রহের একটি উপবিভাগ বানাত। বরং IAU ঘোষণা করেছিল যে গ্রহ এবং বামন গ্রহ হল বস্তুর দুটি পৃথক শ্রেণী। মুহূর্তের মধ্যে সৌরজগৎ সরকারিভাবে মাত্র 8টি গ্রহে সীমাবদ্ধ হয়ে গেল। সমালোচকরা তাৎক্ষণিকভাবে এই সংজ্ঞার ত্রুটিগুলি নির্দেশ করেছিলেন। আশেপাশের এলাকা পরিষ্কার করেছে এই বাক্যাংশটি ছিল অস্পষ্ট এবং প্রথম মাপকাঠিটি অর্থাৎ সূর্যকে ঘিরে কক্ষপথে থাকা শুধুমাত্র আমাদের সৌরজগতের ক্ষেত্রেই প্রযোজ্য এবং আমরা এখন জানি এমন হাজার হাজার বহিঃগ্রহকে উপেক্ষা করেছিল। এটি কোনো সার্বজনীন মার্জিত নীতিমালা ছিল না, বরং একটি প্রতিক্রিয়াশীল, বিতর্কিত এবং স্থানীয় সমাধান ছিল। বিতর্ক মিটে যাওয়ার পর অন্তত আনুষ্ঠানিকভাবে আবিষ্কার দল তাদের সমস্যাবহুল জগৎটির নামকরণের সম্মান পেয়েছিলেন। তারা বেছে নিলেন এরিস, এমন একটি নাম যা মাইক ব্রাউনের কাছে নিখুঁত মনে হয়েছিল সেই বস্তুর জন্য যা জ্যোতির্বিজ্ঞানকে এমন বিবাদে ফেলেছিল। নামটি 2006 সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। এই দূরবর্তী জগতের উত্তরাধিকারকে অনৈক্যের মহাজাগতিক আপেল হিসাবে চিহ্নিত করে। প্লুটো যদি ভাবতে পারত তাহলে নিঃসন্দেহে আর গ্রহ না থাকায় নিজেকে হতাশ মনে করত, কিন্তু পরিবর্তনের সাথে সাথে অনেক বিজয়ী এসেছিল। উদাহরণস্বরূপ সেরেস, পূর্বে একটি অ্যাস্টেরয়েড হিসাবে বিবেচিত, 2006 সালে বামন গ্রহের নতুন কাতারে তার স্থান নিতে সক্ষম হয়েছিল। এর আবিষ্কারকে মহাজাগতিক বিঘ্ন সৃষ্টিকারী হিসাবে প্রতিষ্ঠিত করার পর এবার সময় এসেছে এরিসে যাত্রা করার এবং এই বিদ্রোহী জগতের প্রকৃতি বোঝার। এরিস অপেক্ষাকৃত স্থিতিশীল চাকতির মতো কাইপার বেল্টে বসবাস করে না, যা প্লুটো এবং অন্যান্য অনেক বরফ আচ্ছাদিত বস্তুর আবাসস্থল, বরং এটি একটি আরও বেশি বিশৃঙ্খল এবং বন্য অঞ্চলের অন্তর্গত, যার নাম স্ক্যাটার ডেস্ক বা বিচ্ছিন্ন চাকতি।
স্ক্যাটার ডেস্ক হলো বরফ আচ্ছাদিত বস্তুর একটি বিশাল বিক্ষিপ্ত জনবসতিহীন আভা যাদের চরম কক্ষপথ আছে। এগুলো সৌরজগতের বহিষ্কৃত এমন বস্তু যা হয়তো সূর্যের কাছাকাছি গড়ে উঠেছিল, কিন্তু নেপচুনের মধ্যাকর্ষণ দ্বারা বিচ্ছিত হয়ে বিলিয়ন বছর আগে তাদের বর্তমান পথে চলে এসেছিল, যখন নেপচুন তার বর্তমান কক্ষপথে স্থানান্তরিত হয়েছিল। এরিসের কক্ষপথ আপনি যেরকম জানেন সেরকম একটি বৃত্ত নয়, বরং একটি বিরাট উপবৃত্ত যা অতিক্রম করতে এর 557 পৃথিবী বছর লাগে। তার নিকটতম বা অনুসুর অবস্থায় এরিস সূর্য থেকে প্রায় 38 জ্যোতির্বিজ্ঞান এককের মধ্যে আসে, যা প্রায় প্লুটোর গড় কক্ষপথের দূরত্বের সমান। কিন্তু তার দূরতম বিন্দুতে বা অপসুরে এটি প্রায় 98 AU পর্যন্ত দূরে চলে যায়, প্রায় 15 বিলিয়ন কিলোমিটার। এটি বর্তমানে সূর্য থেকে প্লুটোর দূরত্বের প্রায় 3 গুণ। এরিসের কক্ষপথ খাড়াভাবে 44 ডিগ্রি নতিতেও অবস্থিত এক্লিপটিকের সাপেক্ষে, যে তলের উপর প্রধান গ্রহগুলো চলাচল করে। এর মানে এরিস তার 557 পৃথিবী বছর দীর্ঘ বছর কাটায় বাকি সৌরজগতের অনেক ওপরে উড়িয়ে বেরিয়ে এবং অনেক নিচে ডুব দিয়ে। বছরের পর বছর এরিসকে প্লুটোর বড় যমজ ভাবা হতো, কিন্তু 2010 সালে জ্যোতির্বিজ্ঞানীরা এরিসকে অবিশ্বাস্যভাবে সুনিক্ষভাবে মাপার সুযোগ পেলেন। এরিস সরাসরি একটি দূরবর্তী নক্ষত্রের সামনে দিয়ে চলে গিয়েছিল, নক্ষত্র আচ্ছাদন নামক একটি ঘটনা। পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে নক্ষত্রের আলো কতক্ষণ অবরুদ্ধ ছিল তা সময় নির্ণয় করে তারা এর আকার নির্ভুলভাবে গণনা করতে পারত। ফলাফলটি ছিল একটি বিস্ময়। 2326 কিলোমিটার ব্যাস নিয়ে এরিস প্লুটোর প্রায় হুবহু একই আকারের ছিল এবং আসলে একটু ছোট। এটি দুই জগতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য প্রকাশ করল। প্লুটোর থেকে 26% বেশি ভার একটি সামান্য ছোট আয়তনে ভর্তি থাকায় এরিস অবশ্যই উল্লেখযোগ্যভাবে বেশি ঘনত্বের হতে হবে। বিজ্ঞানীরা এর ঘনত্ব হিসাব করলেন প্রতি ঘন সেন্টিমিটারে 2.43 গ্রাম, যা প্লুটোর 1.85 গ্রাম ঘন সেন্টিমিটার থেকে উল্লেখযোগ্যভাবে বেশি। এটি একটি ভিন্ন অভ্যন্তরীণ গঠনের দিকে ইঙ্গিত করে। প্লুটো পাথর এবং বরফের আনুমানিক 70-30% মিশ্রণ বলে ধারণা করা হলেও এরিস অবশ্যই প্রধানত পাথর দিয়ে গঠিত হতে হবে। শুধুমাত্র একটি তুলনামূলক পাতলা বরফের আস্তরণ ওপরে থাকবে, একটি হিমায়িত খোলকের ভেতরে পাথরের হৃদয়। সেই খোলকটিও সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল পৃষ্ঠগুলির একটি। এরিসের অ্যালবেডো 1.99, মানে এটি যে সূর্যালোক পায় তার 99% প্রতিফলিত করে। এই ঝলমলে ব্রাজ্যল্য পদার্থ বা পতন নামক একটি ঘটনার কারণে হতে পারে। প্লুটোর মতোই এরিসেরও একটি বায়ুমণ্ডল আছে, মূলত নাইট্রোজেন এবং মিথেন বরফ দিয়ে গঠিত, যা গ্যাসে পরিণত হয়। কিন্তু তার চরম কক্ষপথ তাকে তার অপসূরের গভীর শীতলতার দিকে নিয়ে যাওয়ায় এই বায়ুমণ্ডল কঠিন হয়ে জমে যায় এবং একটি তাজা উজ্জ্বল তুষার বা হিমাঙ্কের স্তর হিসাবে পৃষ্ঠে পড়ে। যখন এরিস সূর্যের দিকে তার 280 বছর দীর্ঘ যাত্রা শুরু করবে, তখন এই তুষার গরম হয়ে ঊর্ধ্বপাতিত হবে, আবারও গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলকে পুনর্নবীকরণ করবে, শুধুমাত্র শত শত বছর পরে আবারও জমে যাবার জন্য। সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণগুলি আরেকটি স্তর জটিলতা যোগ করেছে। এরিসের পৃষ্ঠে মিথেনের বিভিন্ন আইসোটোপের বিশ্লেষণ প্রস্তাব করে যে সেগুলি সম্ভবত ভূতাপীয় অ্যাক্টিভিটি দ্বারা উৎপন্ন হয়েছিল। তার পাথুরে কেন্দ্রের গভীরে অপ্রত্যাশিত তাপীয় প্রক্রিয়ার ইঙ্গিত দিচ্ছে। এই দূরবর্তী হিমায়িত জগতের অন্তত এক সময় একটি উষ্ণ হৃদয় থাকতে পারে। এরিসের গোপন রহস্য উন্মোচনের চাবিকাঠি এবং যে চূড়ান্ত প্রমাণ প্লুটোর ভাগ্য সিল মোহর করবে সেটি এসেছিল 2005 সালের সেপ্টেম্বরে। WM কেক টেলিস্কোপের উন্নত অ্যাডাপটিভ অপটিক সিস্টেম ব্যবহার করে একটি প্রযুক্তি যা পৃথিবীর বায়ুমণ্ডলের ঝাপসা প্রভাব সংশোধন করে স্পেস টেলিস্কোপের মানের ছবি তৈরি করে, মাইক ব্রাউন এবং তার দল এরিসকে প্রদক্ষিণ করা একটি উজ্জ্বল সহচরকে চিহ্নিত করলেন। এর একটি চাঁদ ছিল। এসে এটি সব বদলে দিল। যদিও একটি বস্তুর আকার তার উজ্জ্বলতা থেকে অনুমান করা যায়, এর ভর নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় শুধু অন্য একটি বস্তুর ওপর তার মধ্যাকর্ষণ টান অবলোকন করে, যেমন একটি প্রাকৃতিক উপগ্রহ। প্রায় গোলাকার 16 দিনের চাঁদের কক্ষপথ সাবধানে ট্র্যাক করে দলটি গ্রহীয় গতির কেপলারের সূত্র প্রয়োগ করে এরিসের ভরকে উচ্চ নির্ভুলতার সাথে গণনা করতে পারলেন। এই গণনাটি নির্ণায়কভাবে প্রমাণ করেছিল যে এরিস প্লুটোর থেকে বেশি ভারী। গ্রহ বিতর্ককে শুধু একটি একাডেমিক অনুশীলন নয়, বরং একটি জরুরি প্রয়োজনীয়তায় পরিণত করল। চাঁদটি নিজেই তার মাতৃবস্তুর সাথে চরম বৈসাদৃশ্য। যদিও এরিসের ব্যাসের মাত্র 25%, এই চাঁদটি যে কোনো বামন গ্রহের বৃহত্তম চাঁদ, প্লুটোর চাঁদ ক্যারনের পরেই দ্বিতীয় এবং শনির এনসেলাডাস বা মাইমাসের চেয়েও বড়। এটি এরিসের সাথেও জোয়ার সংযুক্ত, কিন্তু এরিসকে তার অবস্থানে কতটা দোল খাওয়ায় তা থেকে এর ভরের অনুমান যে পরিমাণে, তাতে সাধারণত জোয়ার সংযুক্তি সম্ভব হতো তার থেকে অনেক কম। এর মানে দাঁড়ায়
যে এরিস নিজেও আমরা যা প্রথমে ভেবেছিলাম তার থেকে অনেক সহজে শক্তি অপচয় করে। আর যখন এরিস ব্রাইট সাদা, তখন তার চাঁদ অবিশ্বাস্যভাবে অন্ধকার, যাকে কয়লার চেয়েও কালো বলে বর্ণনা করা হয়েছে। এটি একটি ভিন্ন পৃষ্ঠ গঠনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে এরিসকে আবৃত করা উজ্জ্বল তুষার নেই। চাঁদের উৎপত্তির প্রধান অনুমান হলো একটি বিশাল সংঘর্ষ, মূলত পৃথিবীর চাঁদ সৃষ্টির মতোই। সৌরজগতের ইতিহাসের প্রাথমিক পর্যায়ে একটি বিশাল বস্তু হয়তো যুবন এরিসের ওপর আঘাত করেছিল, ধ্বংসাবশেষের কক্ষপথে উড়িয়ে দিয়েছিল, যা একসময় একত্রিত হয়ে একটি একক উপগ্রহ গঠন করেছিল। এই হিংস্র জন্ম উদ্বায়ী বরফগুলিকে সরিয়ে দিয়েছিল, একটি গাঢ়, বেশি পাথুরে বস্তু রেখে দিয়েছিল। যেমন এরিসকে বিতর্কের দেবীর নামে নামকরণ করা হয়েছিল, তার চাঁদকে নাম দেওয়া হয়েছিল তার পৌরাণিক কন্যার নামে, ডিসনোমিয়া, আইন বহির্ভূততার দানবিস্মৃতি। বিশৃঙ্খলায় জন্ম নেওয়া একটি চাঁদের জন্য নামটি উপযুক্ত, যে সৌরজগতের প্রতিষ্ঠিত আইনগুলিকে উল্টে দেওয়া একটি জগৎকে প্রদক্ষিণ করে। 2006 সালের ভোটের পরের বছরগুলিতে মাইক ব্রাউন দ্য প্লুটো কিলার ডাকনাম পেয়েছেন, কিন্তু এটি তার আবিষ্কারের প্রকৃত উত্তরাধিকারকে মিস করে। এরিস খুঁজে পাওয়া প্লুটোকে মেরে দেয়নি, এটি প্লুটোর আসল পরিবারকে উন্মোচিত করেছে, আমাদের সৌরজগৎকে আরও বড়, আরও জটিল এবং আরও আকর্ষণীয় করে তুলেছে। দশকের পর দশক আমাদের কাছে একটি ত্রুটিপূর্ণ মডেল ছিল, একটি নির্দিষ্ট চরিত্রের 8টি গ্রহ এবং তারপর একটি অদ্ভুত বহিরাগত। এই পুনর্শ্রেণীবিন্যাসে বাধ্য করার মাধ্যমে এরিস আমাদের মহাজাগতিক আবাসের একটি আরও নিখুঁত এবং সুসংগত চিত্র দিয়েছে। ভেতরের 4টি রয়েছে পাথরের পার্থিব গ্রহ, রয়েছে 4টি গ্যাস ও বরফ জায়ান্ট, এবং তাদের বাইরে রয়েছে একটি বিশাল তৃতীয় রাজ্য, হাজার হাজার বরফ আচ্ছাদিত বামন গ্রহের একটি ঝাঁক, এমন জগতের একটি জনসংখ্যা যার অস্তিত্ব আমরা শুধু অনুধাবন করা শুরু করেছি। এরিস এবং প্লুটো এই তৃতীয় অঞ্চলের রাজা, এখনও পর্যন্ত আবিষ্কৃত ট্রান্স নেপচুনিয়ান জনসংখ্যার সবচেয়ে বড় এবং সবচেয়ে বিশিষ্ট মেম্বার। আর এরিস নিজেই চরম রহস্য হিসাবেই রয়ে গেছে। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে ভারী জানা বস্তু, যা এখনও কোনো মহাকাশযান দ্বারা পর্যবেক্ষণ করা হয়নি। নাসার নিউ হরাইজন্স মিশন আমাদের প্লুটোর একটি ব্রেথ টেকিং অন্তরঙ্গ প্রতিকৃতি দিলেও এরিস একটি দূরবর্তী আলোক বিন্দুই রয়ে গেছে, তার রহস্য ধরে রেখেছে খালি মহাকাশে কোটি কোটি কিলোমিটার জুড়ে। একটি প্রস্তাবিত ফ্লাইবাই মিশন কেবলমাত্র তার গন্তব্যে পৌঁছাতেই আনুমানিক 25 বছর সময় নেবে, একটি যাত্রা যা জনম জনম ধরে ব্যাপ্ত হবে। নিকট ভবিষ্যতের জন্য বিতর্কের দেবী তার রহস্য নিজের কাছে রাখবেন। তার আবিষ্কার একটি গ্রেট বিতর্ক সমাধান করেছিল, কিন্তু এটি আমাদের সৌরজগৎ অনুসন্ধানের একটি নতুন অধ্যায় খুলে দিয়েছে, আমাদের মনে করিয়ে দিয়েছে যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ আবিষ্কারগুলি সেগুলি নয় যা চূড়ান্ত উত্তর দেয়, বরং সেগুলি যা প্রকাশ করে যে আর কতটুকু অনুসন্ধান বাকি রয়েছে।